সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এবার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র হত্যার মামলা। এরপরেই জানাবো পালানোর সময় সীমান্ত থেকে ভারতীয় পুলিশ কর্মকর্তা আটক। আরও জানিয়ে দেব দুর্নীতি ও দুঃশাসনই আওয়ামী লীগের পতনের কারণ, মন্তব্য ফখরুল ইসলামের। এরপরেই জানাবো শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে নড়াইলে বিক্ষোভ। আরও জানিয়ে দেব বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ হওয়ায় ভারতে বাড়ছে ইলিশের দাম। আর সর্বশেষ জানিয়ে দেব যমজ সন্তানের জন্ম সনদ হাতে নিতেই ফিলিস্তিনি বাবা জানলেন সন্তানেরা আর বেঁচে নেই। এতক্ষণ জানাছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। এবার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র হত্যার মামলা। রাজধানী ঢাকার কাফরুল থানাধীন ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই নিয়ে 2 দিনের শেখ হাসিনার বিরুদ্ধে 3টি মামলা দায়ের হলো। আজ বুধবার 14 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে এই মামলা করেন নিহত রাজনের বড় ভাই রাজীব। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাফরুল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিনে 2015 সালে রাজধানীর উত্তরা থেকে এক আইনজীবীকে অপহরণ করে গুম করার অভিযোগে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমুর চৌধুরীর আদালতে মামলা আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশনা দিয়েছে। এর আগে ওই আইনজীবী আদালতে মামলার আবেদন করেন। মামলার জন্য আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র্যাবের সাবেক পরিচালক ডিজি বেনজির আহমেদ। এছাড়া র্যাবের অজ্ঞাত 25 সদস্যকে মামলার আসামি করা হয়েছে। এছাড়া গতকাল ছাত্র আন্দোলনের সময় গুলিতে আবু সায়েদের ঘটনায় শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এদিকে পালানোর সময় সীমান্ত থেকে ভারতীয় এক পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে পালানোর সময় পিজন সেলভারেজ নামের ভারতীয় এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে ভারতীয় সীমান্তবর্তী বাঘাডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত পুলিশ কর্মকর্তা প্রিজন সেলভারেজ ভারতের তামিলনাড়ু এলাকার বাসিন্দা। আজ বুধবার দুপুরে 58 বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত 22 মার্চ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে 58 বিজিবির সদস্যরা তাকে গ্রেফতার করে মহিষপুর থানায় সোপর্দ করেন। এরপর গত 13 জুন তিনি আদালত থেকে জামিন পেয়ে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়েছিলেন। তিনি ভারতীয় পুলিশের এএসআই পদে কর্মরত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক 58 বিজিবির এক কর্মকর্তা জানান, ভারতীয় ওই পুলিশ কর্মকর্তা বাংলাদেশে প্রবেশের সময় একবার গ্রেফতার হয়েছিলেন। জামিন পেয়ে কয়েক মাস বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন। তিনি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে এসেছিলেন কিনা তা নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। এই ব্যাপারে মহেশপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, আটককৃত পুলিশ কর্মকর্তা পিজন সেলভারেজের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের পর ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে তাকে। দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 14 আগস্ট দুপুরে রংপুরের পীরগঞ্জে কোটা আন্দোলনে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বর্তমান দায়িত্ব হলো সকল ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এ সময় তিনি বলেন, আবু সাইদের আত্মত্যাগের কারণে দ্বিতীয়বার স্বাধীনতা এসেছে দেশে। আবু সাইদ সহ এই যুদ্ধে কারো আত্মত্যাগ ভোলার নয়। এ সময় হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। এর আগে সকাল থেকে আবু সাইদের গ্রামে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। এদিকে শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল। শেখ হাসিনার গণহত্যার বিচার ও দেশ বিরোধী দেশি বিদেশি চক্রান্তের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার 14 আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ডাকে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি সফল করতে জেলা বিএনপি সহ বিভিন্ন ইউনিট ও অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহর ঘুরে এসব মিছিল নড়াইলের চৌরাস্তা বিএনপি জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সকলেই অবস্থান কর্মসূচিতে সামিল হন। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভীর জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত কবির, ছাত্রদলের জেলা সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জনি সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেয়। এ সময় বক্তারা সাম্প্রতিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনার বিচারের দাবি করেন। দেশকে অস্থিতিশীল করতে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করারও আহ্বান জানান তারা। এদিকে বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ হওয়ায় ভারতে বাড়ছে ইলিশের দাম। ইলিশের মৌসুম চলছে। অন্য বছরগুলোতে কলকাতার বাজার পদ্মার ইলিশে ভরপুর থাকলেও এবার চিত্র ভিন্ন।
কলকাতার মাছের বাজারগুলোতে এবার ইলিশের দেখা পাওয়াই যেন দুষ্কর হয়ে উঠেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন আসায় ভারতে ইলিশের রপ্তানি বন্ধ রয়েছে। এই অবস্থায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইলিশের দাম। মঙ্গলবার 13 আগস্ট ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে। কলকাতার মাছ ব্যবসায়ী শঙ্কর পাল বলেছেন, বাংলাদেশে ইলিশের সরবরাহের আকস্মিক পতন ঘটেছে, তাই দাম বাড়বে। আমরা ইতোমধ্যে 1 কেজি ইলিশ 1800 রুপিতে বিক্রি করছি, যা অবৈধভাবে আসছে। এনডিটিভি উল্লেখ করেছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিখ্যাত ইলিশ কূটনীতির অংশ হিসেবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ভারতের বার্ষিক ইলিশ রপ্তানি সুবিধা দিয়েছিলেন। 2012 সাল থেকে অন্যান্য দেশে রপ্তানি বন্ধ থাকলেও ভারতে মাছ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। তবে বর্তমানে হাসিনা সরকারের পতনের পর বন্ধ রয়েছে ইলিশ রপ্তানি। পশ্চিমবঙ্গের পরে ইলিশের সংকট সবচেয়ে বেশি দেখা দিয়েছে ত্রিপুরায়। রাজ্যটিতে বন্ধ হয়ে গেছে সুস্বাদু ইলিশের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে ইলিশের। আগরতলার মাছ বিক্রেতা তাপস সরকার জানান, সরবরাহ কমে গেছে, তাই আমাদের দাম বাড়াতে হবে। তিনি বলেন, আজ আমি প্রতি কেজি ইলিশ 1600 টাকায় কিনেছি। আগে এটি ছিল 1500 কিংবা 1400 টাকায়ও পাওয়া যেত। শুধু ইলিশ নয়, অন্যান্য মাছের দামও বেড়েছে। বাংলাদেশ থেকে যে মাছগুলো আসতো। বাংলাদেশে ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে পতন ঘটে স্বৈরশাসনের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীন সরকার গঠিত হয়েছে, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এখনও স্থিতিশীল না হওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। ফেডারেশন অফ ইন্ডিয়া এক্সপার্ট অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় সাহাই গত সপ্তাহে বলেছিলেন, আমরা অনুমান করি যে বাংলাদেশের রাজনৈতিক সংকটের কারণে প্রায় $300 মিলিয়ন মূল্যের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রতিদিন বাংলাদেশে প্রায় $30 মিলিয়ন রপ্তানি করি। এদিকে যমজ সন্তানের জন্ম সনদ হাতে নিতেই ফিলিস্তিনি বাবা জানলেন সন্তানের আর বেঁচে নেই। গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে পৃথিবী এমন কিছু হৃদয় বিদারক নির্মম ঘটনা দেখেছে যা এর আগে কখনো দেখেনি। এমন নির্যাতন, নিপীড়ন, নিষ্ঠুরতা আর নির্বিচারে হত্যার ঘটনা যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। গাজা এখন শুধুই এক হাহাকারের উপাখ্যান, যে উপাখ্যানে শোনা যায় সন্তান হারানো বাবা মা আর বাবা মা হারানো সন্তানের আর্তনাদ। সম্প্রতি এমনই এক হৃদয় বিদায়ক ঘটনা তুলে ধরে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির ওই প্রতিবেদন থেকে জানা যায়, গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল বালাহ এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু আল কুমসান তার ঘর আলো করে এসেছে নতুন শিশু, তাও আবার যমজ শিশু, একটি ছেলে আর একটি মেয়ে। বয়স যখন মাত্র 4 দিন, কুমসান যান স্থানীয় সরকারের দফতরে সন্তানদের জন্ম সনদ নিতে। সনদ হাতেও নেননি তিনি। এরই মাঝে খবর আসে, ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন 2 শিশু সন্তানই। নিহত ছেলে শিশুটির নাম আসের আর মেয়েটির নাম আইসেল। এই হামলায় শুধু 2 সন্তানই নয়, স্ত্রী ও শাশুড়িকেও হারিয়েছেন আবু আল কুমসান। বিবিসি জানিয়েছে, হামলার সময় আবু আল কুমসান সদ্য জন্ম নেওয়া সন্তানদের জন্ম সনদ সংগ্রহ করতে স্থানীয় সরকারি দপ্তরে গিয়েছিলেন। তখনই প্রতিবেশীরা ফোন করে জানান বাড়িতে বোমা হামলা হয়েছে। আবু আল কুমসান বলেন, আমি আসলে জানি না কি ঘটেছিল, শুধু এটাই বলতে পারি একটি গোলা বাড়িতে আঘাত এনেছিল। যমজ সন্তান জন্ম নেওয়ার আনন্দটুকু উদযাপনও করার সময় পাইনি আমরা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, উপত্যকাটি জুড়ে যুদ্ধ শুরু হওয়ার পর 115টি শিশু জন্মের পরপরই নিহত হয়েছে। যুদ্ধের শুরুর দিকের সপ্তাহগুলোতে গাজা নগরী খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী। এর ফলে পরিবারগুলো নিরাপদ আশ্রয়ের সন্ধানে উপত্যকার মধ্যাঞ্চলে চলে আসে বলে জানায় সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস। যমজ 2 শিশু নিহতের বিষয়ে বিবিসির পক্ষ থেকে ইসরায়েলি বাহিনী প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে। এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনী বরাবরই বলে আসছে, গাজায় বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা করছে তারা। জনবহুল আবাসিক এলাকাগুলোয় হামাসের কর্মকাণ্ড এসব মানুষকে ঝুঁকিতে ফেলছে, কেননা এসব এলাকায় হামাসের সদস্যরা আশ্রয় নিয়ে থাকেন। তবে কোনো নির্দিষ্ট হামলার ঘটনায় ইসরায়েলি বাহিনীকে প্রতিক্রিয়া জানাতে সচরাচর দেখা যায় না। গত শনিবার গাজা নগরীর একটি বিদ্যালয়েও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিদ্যালয়ের ভবনটিতে গাজা উপত্যকার উদ্বাস্ত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। হামলায় নিহত হন প্রায় 70 জনের বেশি মানুষ। বিবিসিকে এই তথ্য জানায় স্থানীয় হাসপাতালের এক পরিচালক। তবে ইসরায়েলি বাহিনীর একজন মুখপাত্র দাবি করেন, ওই বিদ্যালয় ভবন হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা সক্রিয় সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে বারবারই।